Hi students, welcome back to my channel WB Easy Learning Lab and another video on English teaching. যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অনেক শুভেচ্ছা জানাই। এখন আমি ক্লাস 7 এর লেসন 7 রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা মুগলি অ্যামং দ্য উলফস টেক্সটির 1 থেকে 14 পর্যন্ত সমস্ত এক্সারসাইজ তোমাদের জন্য সলভ করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এতে নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে তোমাদের খুব সুবিধা হবে। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বন্ধুদের হেল্প করার জন্য। ক্লাস 7-এর অন্যান্য লেসেনগুলি বাংলায় অনুবাদ করে এবং লেসেনগুলির অ্যাক্টিভিটিস সলভ করে আমি ভিডিওস ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি। ভিডিওগুলো এই ভিডিওটির ডেসক্রিপশান বক্স চেক করলে অথবা ক্লাস 7-এর প্লেলিস্ট চেক করলে তোমরা পেয়ে যাবে। তাহলে আমি অ্যাক্টিভিটিস সলভ করা শুরু করছি। তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো। অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। বেছে নাও চুজ সঠিক উত্তরটি গিভেন প্রদত্ত অল্টারনেটিভস বিকল্পগুলি থেকে। এখানে দেখো 3টে করে বিকল্প দেওয়া হয়েছে, যেটা সঠিক সেটা তোমাদের বেছে নিতে বলা হয়েছে। ফাদার উলফ ওক আপ অ্যাট, বাবা উলফ জেগে উঠেছিল অ্যাট 6 o'clock, 7 o'clock, 8 o'clock। 3টের মধ্যে কোনটা হবে? 7 o'clock। বাবা নেকড়ে জেগে উঠেছিল 7টার সময়। তাবাকুই ওয়াজ দ্য নেম অফ এ, তাবাকুই ছিল নাম অফ এ জ্যাকেল উলফ টাইগার। তাবাকুই কার নাম ছিল? শেয়াল, নেকড়ে অথবা বাঘের। শেয়ালের নাম ছিল তাই উত্তরটা জ্যাকেল হয়েছে। নাম্বার 1 তাবাকুই ছিল শেয়ালের নাম। অন দ্যাট নাইট দ্য টাইগার হ্যাড হান্টেড এ, ওই রাত্রে বাঘ শিকার করেছিল এ ম্যান বুলক, বাঘ একটা মানুষকে, বুলক ষাঁড়কে আর বাঘ পুরুষ হরিণকে। উত্তর হবে ম্যান। অ্যাক্টিভিটি 2, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। চিহ্নিত করো, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস, নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনগুলো ঠিক আর হুইচ আর ফলস কোনগুলো ভুল। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট, দাও একটা সমর্থনে বিবৃতি ফর ইচ অফ ইউর আনসার্স। তোমার প্রত্যেকটা আনসারের জন্য তোমাকে বা তোমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট, সমর্থনে বিবৃতি দিতে হবে এবং দেখাতে হবে যে তোমাদের উত্তরগুলো সঠিক। ফাদার উলফ ওক আপ আর্লি ইন দ্য মর্নিং, বাবা উলফ জেগে উঠেছিল খুব সকালে, এটা ফলস। সাপোর্টিং সেন্টেন্স, সাপোর্টিং স্টেটমেন্ট যেটা আমি দিয়ে দিয়েছি, ইট ওয়াজ 7 o'clock অফ দ্য ভেরি ওয়ার্ম ইভিনিং, এটা ছিল সন্ধ্যার খুব উষ্ণ সন্ধ্যার, এটা ছিল 7 o'clock 7টা। ইন দ্য সিওনি হিলস, সিওনি পাহাড়ে। ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ রেস্ট, বাবা নেকড়ে জেগে উঠেছিল তার দিনের বিশ্রাম থেকে। তাহলে দেখো নিচে এখানে দেওয়া আছে মর্নিং, সকালবেলা জেগে উঠেছিল, কিন্তু এখানে স্টেটমেন্টে দেখো লেখা আছে ইভিনিং, তাহলে হচ্ছে না, ফলস আছে এটা। এটা ফলস আছে। এবারে দেখো বি, ইন্ডিয়ান উলস ডু নট লাইক জ্যাকেলস ফর দেয়ার মিসচিভাস নেচার, ভারতীয় নেকড়েরা পছন্দ করে না শেয়ালদের ফর দেয়ার, তাদের মিসচিভাস, তাদের দুষ্টুমিপূর্ণ বা বদমাশি নেচার, স্বভাবের জন্য। সাপোর্টিং এখানে স্টেটমেন্ট এটা হচ্ছে ট্রু, এটা ঠিকই ঠিক আছে এটা। দ্য উলস অফ ইন্ডিয়া ডেসপাইস তাবাকুই, ভারতীয় নেকড়েরা তাবাকুইকে ডেসপাইস ঘৃণা করে। বিকজ সি রানস অ্যাবাউট মেকিং মিসচিভ, কারণ সে ছুটে বেড়ায়। মেকিং মিসচিভ অর্থাৎ সে বদমাশি করে ছুটে বেড়ায়। নেক্সট, তাবাকুই ডিড নট ফাইন্ড এনি ফুড অ্যাট দ্য উলফস ডেন, তাবাকুই খুঁজে পায়নি এনি ফুড, কোনো খাবার। উলফস ডেন, নেকড়েদের গুহায় কোনো খাবার তাবাকুই খুঁজে পায়নি, এটা ফলস। হি স্কার্টেল টু দ্য ব্যাক অফ দ্য কেভ, সে খুব তাড়াতাড়ি ছুটে গিয়েছিল গুহার
ব্যাক মানে পেছনের দিকে, হোয়ার হি ফাউন্ড দ্য বোন যেখানে সে খুঁজে পেয়েছিল, বোন অফ এ বাক একটা পুরুষ হরিণের হাড়, উইথ সাম মিট অন ইট যে হাড়ের উপরে কিছু মাংস ছিল। অর্থাৎ এখানে স্পষ্ট বলা আছে স্টেটমেন্টে যে গুহার পেছনে গিয়ে সে হাড় আর তার উপর মাংস খুঁজে পেয়েছিল, কিন্তু এখানে দেখো দেওয়া আছে যে তাবাকুই কোনো রকম খাবারই খুঁজে পায়নি উলফসদের ডেনে, নেকড়েদের গুহায়, তাহলে এটা ফলস। এরপরটা ডিএটা, দ্য উলফ ফ্যামিলি ওয়াজ নট অ্যাট অল প্লিজড, নেকড়ে পরিবার আদৌ সন্তুষ্ট হয়নি, প্লিজ খুশি হয়নি, টু হুয়ার দ্য কমপ্লিমেন্টস শুনে প্রশংসা, তাদের ছেলেমেয়েদের প্রশংসা শুনে নেকড়ে পরিবার প্লিজড হয়নি, আদৌ অ্যাট অল খুশি হয়নি। এটা ট্রু। ইট প্লিজড হিম টু সি, এটা তাকে খুশি করেছিল, অর্থাৎ তাবাকুইকে, জ্যাকেলকে, শেয়ালকে, টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল, এটা তাকে খুব খুশি করেছিল, অর্থাৎ শেয়ালকে, যে মা আর বাবা উলফকে আনকমফোর্টেবল অর্থাৎ অস্বাচ্ছন্দ্যপূর্ণ, খুশি নয়, এটা দেখে জ্যাকেল খুব খুশি হয়েছিল। এখানে ছেলে মেয়েদের সন্তানদের প্রশংসা করলে অনেকের ধারণা যে ছেলে মেয়েদের কোনো একটা তাদের উপর কোনো একটা খারাপ প্রভাব পড়তে পারে, সেই জন্য অনেক সময় বাবা মা ছেলে মেয়েদের প্রশংসা মুখের সামনে শুনতে চায় না। সেটা উলফ পরিবারও ছেলে মেয়েদের, তাদের সন্তানদের প্রশংসা তাবাকুইয়ের থেকে শুনতে চায়নি, এটা ঠিক আছে। পরেরটা, শের খান লিভড ইন দ্য ফরেস্ট এরিয়া 20 miles অ্যাওয়ে ফ্রম দ্য উলফস, শের খান বাস করত জঙ্গল এরিয়ায় যেটা 20 মাইল দূরে ফ্রম দ্য উলফস, উলফদের থেকে, নেকড়েদের থেকে, এটা ট্রু। শের খান ওয়াজ দ্য টাইগার, শের খান ছিল বাঘ, হু লিভড নিয়ার দ্য ওয়েনগঙ্গা রিভার, যে বাস করতো ওয়েনগঙ্গা রিভারের কাছে, নদীর কাছে, 20 miles অ্যাওয়ে যেটা 20 মাইল দূরে ছিল। এরপর অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স বাই রেফারিং টু দ্য টেক্সটে যেরকম দেওয়া আছে সেইভাবে উত্তর করতে বলা হয়েছে। হাউ ডিড ফাদার উলফ কেম আউট অফ স্লিপিনেস, কেমন করে বাবা উলফ বেরিয়ে এসেছিল ঘুম ঘুম ভাব থেকে, স্লিপিনেস। ফাদার উলফ স্ক্র্যাচড হিমসেলফ, বাবা উলফ নিজেকে আঁচড়েছিল, ইয়ন্ড হাই তুলেছিল, অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ, এবং তার থাবাগুলোকে স্প্রেড আউট ছড়িয়ে দিয়েছিল, ওয়ান আফটার অ্যানাদার একটার পর একটা থাবা, 4টে থাবা থাকে সেই উলফ, যারা বিড়াল জাতীয় বা কুকুর জাতীয় প্রাণী তাদের 4টে থাবা থাকে, সেই 4টে থাবার প্রত্যেকটাকে একটার পর একটা সে ছড়িয়ে দিয়েছিল। দাস হি কেম আউট অফ স্লিপিনেস, এইভাবে সে ঘুম ঘুম ভাব থেকে বেরিয়ে এসেছিল, অর্থাৎ বাবা নেকড়ের কথা বলা হয়েছে। হোয়াই আর দ্য অ্যানিমেলস স্কেয়ার্ড অফ দ্য জ্যাকেল, পরের প্রশ্ন, কেন প্রাণীরা স্কেয়ার্ড অফ দ্য জ্যাকেল, শিয়ালকে ভয় পায়। দ্য অ্যানিমেলস আর স্কেয়ার্ড অফ দ্য জ্যাকেল, অ্যানিমেলেরা ভয় পায় জ্যাকেলকে, শিয়ালকে, বিকজ হি হ্যাজ দ্য টেন্ডেন্সি, তার মধ্যে প্রবণতা আছে, জ্যাকেলের মধ্যে, শিয়ালের মধ্যে প্রবণতা আছে, টু গো ম্যাড ভেরি অফেন, প্রায়শই পাগল হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে, অ্যান্ড রান থ্রু দ্য ফরেস্ট, এবং জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে যাওয়ার প্রবণতা রয়েছে, বাইটিং এভরিথিং ইন ইটস ওয়ে, তার রাস্তায় অর্থাৎ শেয়ালের রাস্তায় যা কিছু পড়ে তাকে কামড়ানোর অভ্যাস রয়েছে। হোয়াট ওয়াজ দ্য ল অফ দ্য জঙ্গল, জঙ্গলের আইন কী ছিল, ল মানে আইন, দ্য ল অফ দ্য জঙ্গল ওয়াজ দ্যাট, জঙ্গলের আইন ছিল, দ্যাট মানে যে, নো অ্যানিমেল শুড চেঞ্জ ইটস ডুয়েলিং, কোনো অ্যানিমেলেরই শুড চেঞ্জ পরিবর্তন করা উচিত নয়, ইটস ডুয়েলিং অ্যান্ড হান্টিং প্লেস, তার ডুয়েলিং বসবাস করার এবং শিকার করার জায়গা পরিবর্তন করা কোনো অ্যানিমেলেরই উচিত নয়, উইদাউট ডিউ ওয়ার্নিং, উইদাউট মানে ছাড়া, ডিউ ওয়ার্নিং কোনো রকম সতর্কতা না দিয়ে কোনো প্রাণী তার ডুয়েলিং বসবাস করার আর হান্টিং শিকারের জায়গা পরিবর্তন করা উচিত নয়, এটা জঙ্গলের ল, আইন। এরপরে আছে, হোয়াই ওয়াজ ফাদার উলফ অ্যাংরি, কেন বাবা উলফ রেগে গিয়েছিল, অন হিয়ারিং দ্য লাউড রোর অফ দ্য টাইগার,
টাইগারের লাউড ভীষণ খুব জোরে গর্জন শুনে বাবা নেকড়ে কেন রেগে গিয়েছিল? ফাদার উলফ ওয়াজ অ্যাংরি হিয়ারিং দ্য লাউড রোর অফ দ্য টাইগার। এখানে দেখো যেরকম প্রশ্ন করা রয়েছে প্রশ্ন অনুযায়ী এখানে উত্তর করে দিয়েছি। প্রশ্ন থেকে অনেকটা তুলে দিয়েছি। এইভাবে তোমাদের উত্তর করতে শিখতে হবে। আর প্রথমে দেখো, হাউ ডিড ফাদার উলফ কেম আউট অফ স্লিপিনেস, এখানে পাস্ট টেন্সে ছিল, সিম্পল পাস্টে ছিল, উত্তরও সিম্পল পাস্টে হয়েছে। প্রশ্ন যে টেন্সে থাকবে উত্তর সেই টেন্সেই তোমাদের করতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্নটা সিম্পল পাস্টে আছে, উত্তরটাও সিম্পল পাস্টে হবে। ফাদার উলফ ওয়াজ অ্যাংরি হিয়ারিং দ্য লাউড রোর অফ দ্য টাইগার, বাবা উলফ রেগে গিয়েছিল শুনে জোরে গর্জন টাইগারের বাঘের, বিকজ হি থটস, কারণ সে ভেবেছিল, ইট উড স্কেয়ার অ্যাওয়ে অল গেম, এটা ভয় পাইয়ে তাড়িয়ে দেবে সমস্ত শিকারকে, ফ্রম দ্য এরিয়া, ওই অঞ্চল থেকে সমস্ত শিকারকে তাড়িয়ে দেবে, ভয় দেখিয়ে তাড়িয়ে দেবে। কার গর্জন? না বাঘের গর্জন। তাহলে যদি প্রাণীদের তাড়িয়ে দেয় তাহলে উলফরা, নেকড়েরা কিন্তু শিকার করতে পারবে না, এই জন্যই বাবা উলফ রেগে গিয়েছিল। অ্যাক্টিভিটি 4, হুইচ অফ দ্য টু অ্যানিমেলস দ্যাট সাপোর্টেড দ্য উলফ ফ্যামিলি টু রিয়ার আপ মুগলি, কোন দুটো প্রাণী সাপোর্ট করেছিল, সমর্থন করেছিল উলফের পরিবারকে, নেকড়ের পরিবারকে রিয়ার আপ মানে পালন করতে মুগলিকে? মুগলি তোমরা জানো, গল্প পড়েছ, একটা ছোট্ট ছেলে, তাকে মানুষের সন্তান, তাকে যে পালন করবে, বড় করে তুলবে, এই কাজে পরিবারকে, উলফের পরিবারকে কোন দুটো প্রাণী সাপোর্ট করেছিল? চুজ দ্য কারেক্ট অপশানটা চুজ করে নাও, বেছে নাও। এখানে দেখো, শের খান অ্যান্ড তাবাকুই, বালু অ্যান্ড বাঘেরা, আর তাবাকুই অ্যান্ড আকেলা। উত্তরটা হবে বালু অ্যান্ড বাঘেরা, এই দুটো প্রাণী সমর্থন করেছিল। অ্যাক্টিভিটি 5, কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, কমপ্লিট করো নিচের চার্টটাকে পূর্ণ করো উইথ ইনফরমেশান, তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট থেকে, পাঠ্য থেকে তথ্য নিয়ে। এখানে দেখো কজ রয়েছে আর এফেক্ট রয়েছে, কারণ আর ফলাফল। দ্য টাইগার জাম্পড ইনটু দ্য ক্যাম্প ফায়ার, জঙ্গলে যে আগুন জ্বালানো হয় সেই তার উপর দিয়ে, তার মধ্যে টাইগার, বাঘ জাম্প করেছিল, লাফিয়েছিল। এর ফলে কি হয়েছিল? দ্য টাইগার বার্ন্ট ইটস ফিট, বাঘ পুড়িয়ে ফেলেছিল তার পায়ের পাতাগুলো পুড়িয়ে ফেলেছিল। এরপরে দেখো, মুনলাইট ওয়াজ ব্লকড, চাঁদের আলো আটকে দেওয়া হয়েছিল, অ্যাট দ্য মাউথ অফ দ্য কেভ, গুহার মুখে চাঁদের আলোকে আটকে দেওয়া হয়েছিল। এটা এফেক্টে রয়েছে, কজটা লিখতে হবে। শের খানস গ্রেট স্কোয়ার হেড, শের খানের বড় চৌকো মাথা অ্যান্ড শোল্ডার্স, এবং কাঁধ দুটো, ওয়ার থ্রাস্ট ইনটু দ্য এন্ট্রেন্স, এই মাথা আর কাঁধ দুটোকে শের খান থ্রাস্ট অর্থাৎ ঢুকিয়ে দিয়েছিল সেটাকে, ইনটু দ্য এন্ট্রেন্স, গুহার প্রবেশদ্বারের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তার জন্য চাঁদের আলো গুহার মুখে আটকে গিয়েছিল, চাঁদের আলো ঢুকতে পারছিল না। এরপর কজে রয়েছে, মাদার উড ফাইট টু দ্য ডেথ, মা নেকড়ে, এখানে নেকড়ে বলেনি, উড ফাইট মারপিট করতো, যুদ্ধ করতো, টু দ্য ডেথ মৃত্যু পর্যন্ত। ফলাফল, এর ফলে কি হলো? শের খান ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম দ্য কেভ মাউথ, শের খান টাইগারের নাম শের খান, বাঘের নাম, সে ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেল, ফ্রম দ্য কেভ মাউথ, গুহার মুখ থেকে সে সরে গেল বা চলে গেল। অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলোকে এখানে কমপ্লিট করা নেই, পুরোপুরি করা নেই, সেন্টেন্সগুলোকে বই থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। আমি করে দিয়েছি। ফাদার উলফ হার্ড শের খান, বাবা নেকড়ে শুনেছিল শের খান মাটারিং অ্যান্ড মাম্বলিং স্যাভেজলি, শের খান অর্থাৎ টাইগারের নাম শের খান, বাঘের নাম মাটারিং, বিড়বিড় করছিল, অ্যান্ড মাম্বলিং এবং অস্পষ্টভাবে বলছিল, স্যাভেজলি মানে খুব উদ্দামভাবে বলছিল শের খান।
Sher Khan was unable to face the challenge of Mother Wolf because শের খান ছিল অক্ষম ফেস করতে চ্যালেঞ্জ, মাদার উলফের চ্যালেঞ্জ ফেস করতে, মুখোমুখি করতে শের খান টাইগার, সে বাঘ অক্ষম ছিল। কারণ বিকজ সি হ্যাড দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড, কারণ মাদার উলফের কী ছিল, অ্যাডভান্টেজ ছিল, সুবিধা, অফ দ্য গ্রাউন্ডের সুবিধা ছিল। অ্যান্ড সি উড ফাইট টু ডেথ, এবং সে মৃত্যু পর্যন্ত লড়ে যেত বা মারপিট করতে পারত। মা উলফ মৃত্যু পর্যন্ত লড়তে পারত, আর তার ছিল গ্রাউন্ডের অ্যাডভান্টেজ, অর্থাৎ সে উঁচুতে ছিল, গ্রাউন্ডের জমির উঁচুতে ছিল। তাই সেই কারণে শের খান চ্যালেঞ্জকে ফেস করতে পারেনি, আনেবেল, অক্ষম হয়েছিল মাদার উলফের চ্যালেঞ্জকে ফেস করতে। দ্য ভয়েস অফ বাঘেরা ওয়াজ, বাঘেরার আওয়াজ ছিল, ওয়াজ অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি, বাঘেরার আওয়াজ ছিল অ্যাজ সফট, ততটাই কোমল, অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি, যেমন বন্য হানি, মধু, ড্রিপিং ফ্রম এ ট্রি, একটা গাছ থেকে চুঁয়ে চুঁয়ে পড়ে, ড্রিপ করে, সেরকম ছিল বাঘেরার ভয়েস, আওয়াজ। হোয়েন দ্য ম্যান কাপ উইল গ্রো আপ, যখন মানুষের সন্তান, উইল গ্রো আপ, মানুষের বাচ্চা যখন বেড়ে উঠবে, হি উইল প্রবাবলি হেল্প দ্য উলফ প্যাক, সে সম্ভবত প্রবাবলি হেল্প করবে, সাহায্য করবে উলফ প্যাক, উলফের যে দল, নেকড়েদের দলকে সাহায্য করবে। অ্যান্ড উইল বেটার স্পোর্ট, এবং উইল বি বেটার স্পোর্ট ফর দেম, এবং তাদের জন্য বেটার, ভালো স্পোর্ট, খেলা, তাদের জন্য ভালো খেলার সঙ্গী হবে, ফর দেম, অর্থাৎ দেম বলতে নেকড়েদের কথা বলা হয়েছে, নেকড়েদের ভালো খেলার সঙ্গী হবে। অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স বাই রেফারিং টু দ্য টেক্সটের মতো করে এখানে উত্তর দিতে বলা হয়েছে, টেক্সটে যেরকম বলা আছে সেই অনুযায়ী। হোয়াট ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে সবথেকে ওয়ান্ডারফুল, সবথেকে কি বিস্ময়কর জিনিস কী ছিল? দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে সবথেকে বিস্ময়কর জিনিস ছিল, ওয়াজ দ্যাট, যে এ ব্রাউন বেবি, একটা বাদামি কালারের বেবি, অর্থাৎ ছোট্ট বাচ্চা, স্টুড ইন ফ্রন্ট অফ ফাদার উলফ, দাঁড়িয়েছিল, ইন ফ্রন্ট অফ, সামনে, বাবা নেকড়ের সামনে, হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ, সে ধরেছিল একটা লো ব্রাঞ্চ, গাছের একটা নিচু ডাল ধরে বাবা উলফের সামনে দাঁড়িয়েছিল। এটাই ছিল সবথেকে আশ্চর্যকর জিনিস এই পৃথিবীতে। ডেসক্রাইব দ্য ব্রাউন বেবি অ্যাজ হি কেম টু উলফস ডেন, এখানে বর্ণনা করতে বলা হয়েছে ব্রাউন বেবি, বাদামি বেবিকে, ছোট বাচ্চাকে, অ্যাজ হি কেম, যখন যেভাবে সে এসেছিল, টু দ্য উলফস ডেন, উলফদের গুহায় সে যেভাবে এসেছিল। দ্য ব্রাউন বেবি স্টুড ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ দ্য ফাদার উলফ, এটা তো বললাম। এখানে ডেসক্রাইব করতে বলা হচ্ছে দ্য ব্রাউন বেবি স্টুড, ব্রাউন বেবি, বাদামি যে বাচ্চাটা, স্টুড ডিরেক্টলি, সে ইন ফ্রন্ট অফ ফাদার উলফ, একদম ডিরেক্টলি সে দাঁড়িয়েছিল বাবা উলফের সামনে, ইন ফ্রন্ট অফ, হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ, সে ধরেছিল একটা গাছের নিচু ডাল। হি কুড জাস্ট ওয়াক অ্যান্ড হি ওয়াজ অলটুগেদার উইদাউট হেয়ার, সে হাঁটতে পারত শুধুমাত্র, আর সে ছিল পুরোপুরি উইদাউট হেয়ার, তার গায়ে কোনো হেয়ার ছিল না, অর্থাৎ পশম বা লোম তার গায়ে ছিল না। এটাই ডেসক্রাইব করা হয়েছে ব্রাউন বেবির সম্পর্কে, মানুষের বাচ্চার সম্পর্কে। ওয়ার দ্য পেরেন্টস অফ দ্য ম্যান কাব, মানুষের বাচ্চার পেরেন্টসরা কোথায় ছিল, বাবা মা কোথায় ছিল? দ্য পেরেন্টস অফ দ্য ম্যান কাব হ্যাড রান অফ, ম্যান কাবের, মানুষের শাবক বা মানুষের বাচ্চার যে পেরেন্টস, বাবা মা, তারা হ্যাড রান অফ, তারা পালিয়ে গিয়েছিল। হোয়াই ডিড শের খান কেম টু দ্য ডেন অফ দ্য উলফস,
কেন শের খান এসেছিল নেকড়েদের ডেন গুহাতে? শের খান কেম টু দ্য ডেন অফ দ্য উলফস। শের খান এসেছিল নেকড়েদের গুহায় বিকজ হি ওয়াজ লুকিং ফর, কারণ সে খুঁজছিল দ্য মেন্স কাব, সে মানুষের শাবক বা মানুষের বাচ্চাকে সে খুঁজছিল। আফটার ইটস পেরেন্টস হ্যাড রান অফ, তার ওই বাচ্চাটার বাবা মা পালিয়ে যাওয়ার পরে সেই শের খান টাইগার বাঘ সে ওই বাচ্চাটাকে মানুষের বাচ্চাটাকে খুঁজছিল। নেক্সট যেটা রয়েছে প্রশ্ন, হু ওয়াজ আকেলা? আকেলা কে ছিল? আকেলা ওয়াজ দ্য লিডার অফ দ্য উলফস প্যাক। আকেলা ছিল নেতা উলফস প্যাক, উলফদের নেকড়েদের যে প্যাক দল তার লিডার ছিল, নেতা ছিল আকেলা। গিভ এ ডেসক্রিপশন অফ আকেলা, আকেলার বর্ণনা দাও। হি ওয়াজ গ্রে ইন কালার, আকেলা ছিল ধূসর রঙের, তার গায়ের রং ছিল ধূসর। অ্যান্ড স্টেইড অ্যালোন, এবং সে থাকতো একা। হি ওয়াজ ভেরি স্ট্রং অ্যান্ড কানিং, সে ছিল আকেলা ছিল খুব স্ট্রং শক্তিশালী এবং কানিং চতুর বা বুদ্ধিমান। হোয়াই ডু ইউ থিঙ্ক আকেলা ওয়ান্টেড দ্য ম্যান কাপ টু বি ইন দ্য উলফ ফ্যামিলি? কেন তুমি মনে করো আকেলা চেয়েছিল মানুষের বাচ্চাটাকে টু বি থাকতে ইন দ্য উলফ ফ্যামিলি, উলফদের পরিবারে থাকতে, যাতে মানুষের বাচ্চাটা উলফদের পরিবারের মধ্যে থাকে, সেটা কেন চেয়েছিল আকেলা? এই বিষয়ে তুমি কি মনে করো? এটা প্রশ্নটা দেখো রয়েছে। তাহলে এখানে পাস্ট টেন্স রয়েছে, আকেলা ওয়ান্টেড রয়েছে প্রশ্নের মধ্যে। আকেলা ওয়ান্টেড দ্য ম্যান কাব, আকেলা চেয়েছিল মানুষের বাচ্চা টু বি ইন দ্য উলফ ফ্যামিলি, উলফ পরিবারে থাকুক। বিকজ, তার কারণ, ম্যান কাব মানুষের বাচ্চা উড প্রুভ টু বি ওয়াইজ ইন ফিউচার, মানুষের বাচ্চা প্রমাণিত হবে ওয়াইজ জ্ঞানী হিসেবে ইন ফিউচার, ভবিষ্যতে মানুষের বাচ্চা প্রমাণিত হবে জ্ঞানী হিসেবে, কারণ মানুষের বাচ্চা সাধারণত যেন বেশি বুদ্ধিমান হয়। অ্যান্ড হি মাইট বি হেল্প টু দ্য উলফস, এবং সে হতে পারে নেকড়েদের নেকড়েদের সাহায্যে সে আসতে পারে। এই জন্য আকেলা চেয়েছিল যে মানুষের বাচ্চা উলফদের পরিবারে, নেকড়েদের পরিবারে থেকে যাক, কারণ সে ভবিষ্যতে সে বিচক্ষণ বা জ্ঞানী হয়ে উঠবে, আর সে উলফদের সাহায্য করতেও পারে। অ্যাক্টিভিটি 8, দ্য ফলোয়িং স্টেটমেন্ট সামারাইজ দ্য স্টোরি মুগলি। নিচের বিবৃতিগুলো এই মুগলি স্টোরি গল্পটাকে সামারাইজ করছে, সেটার সারাংশ এখানে বলে দেওয়া আছে। বাট দে আর নট ইন অর্ডার, কিন্তু এই যে দেওয়া রয়েছে সারাংশটা, এটা ঠিক মতো সাজানো নেই। রিঅ্যারেঞ্জ দ্য স্টেটমেন্টস, বিবৃতিগুলোকে আবার সাজাও। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন ব্র্যাকেটস, ব্র্যাকেটের মধ্যে নাম্বারগুলো দাও। ঘটনাক্রম অনুযায়ী কীভাবে ঘটনা ঘটেছিল, কোনটা আগে ঘটেছিল কোনটা পরে ঘটেছিল, সেই হিসেবে তোমাদের নাম্বার দিতে বলা হয়েছে। এখানে দেখো, ফাদার উলফ ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড এ লিটল বয় ইন ফ্রন্ট অফ দেয়ার ডেন। বাবা উলফ সারপ্রাইজ হয়েছিল, অবাক হয়েছিল দেখতে পেয়ে যে একটা ছোট্ট ছেলে তাদের গুহার সামনে দাঁড়িয়ে আছে। তাহলে এটা হবে 1। এরপর ডিএডটা হবে 2, শের খান কেম টু দ্য ডেন টু হান্ট দ্য বয়। শের খান টাইগার সে এসেছিল ডেন গুহাতে, নেকড়েদের গুহায়, টু হান্ট দ্য বয় ছেলেটাকে শিকার করতে। এরপরে দেখো ফাদার, এফেক্টটা হচ্ছে 3 হচ্ছে, ফাদার উলফ অ্যান্ড মাদার উলফ রিফিউজ টু পার্ট উইথ দ্য বয়। বাবা এবং মা উলফ রিফিউজড মানে প্রত্যাখ্যান করেছিল বয়টাকে পার্ট উইথ, অর্থাৎ বয়টাকে ছেড়ে দিতে, তাদের যে পরিবার সেখান থেকে ছেলেটাকে তাড়িয়ে দিতে বা ছেড়ে দিতে তারা অস্বীকার করেছিল। এটা 3 নম্বর হচ্ছে। এরপর দেখো, বালু গেভ হিজ সাপোর্ট টু দ্য উলফ ফ্যামিলি। বালু সাপোর্ট দিয়েছিল উলফ ফ্যামিলিকে, নেকড়ের পরিবারকে, এটা 4 নম্বর। এরপর দেখো, বাঘেরা অলসো সাপোর্টেড দ্য ডিম্যান্ড অফ দ্য ফাদার উলফ।
বাঘেরা সাপোর্ট করেছিল ডিমান্ড দাবি অফ দ্য ফাদার উলফের দাবি বাঘেরা সমর্থন করেছিল। এরপরে দেখো এরটা হচ্ছে 6, মুগলি ওয়াজ ইনক্লুডেড ইন দ্য উলফ ফ্যামিলি, মুগলিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল নেকড়ের পরিবারের মধ্যে। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো। অ্যাক্টিভিটি 9, রিড ইউনিটস 1 অ্যান্ড 2, ইউনিট 1 এবং 2 তোমরা পড়ো অ্যান্ড আইডেন্টিফাই এবং চিহ্নিত করো দ্য ওয়ার্ডস ইউজড ইন দ্য টেক্সট, যে ওয়ার্ডস ইউজড ব্যবহার করা হয়েছে টেক্সটে, হুজ মিনিং আর গিভেন বিলো, যে ওয়ার্ডগুলোর মানে নিচে দেওয়া রয়েছে সেই ওয়ার্ডগুলো তোমরা এখানে ইউনিট 1 আর ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে, সেগুলোকে চিহ্নিত করতে বলা হয়েছে। এখানে দেখো বেবি অফ উলফস, নেকড়েদের বেবি, নেকড়েদের বাচ্চাকে কি বলা হয়? কাব, অর্থাৎ শাবক বলা হয়, তোমরা জানো এটা। আর ডোরওয়ে মানে প্রবেশদ্বার, আর এন্ট্রেন্স হবে এটা প্রবেশদ্বার। ডিজায়ার টু হার্ট, অর্থাৎ ডিজায়ার মানে আকাঙ্ক্ষা বা ইচ্ছা, টু হার্ট আঘাত করার, এটা হচ্ছে মিসচিফ। আর এখানে দেখো স্পিকিং ইন এ ওয়ে দ্যাট ইজ ডিফিকাল্ট টু হিয়ার, এমনভাবে ওয়ে মানে এমনভাবে, ওয়ে মানে এখানে পদ বা ভাবে হবে, এমনভাবে কথা বলা যেটা কিনা ডিফিকাল্ট টু হিয়ার, যেটা শোনার পক্ষে খুবই কঠিন। আনসারটা হবে মাটারিং, বিড়বিড় করা, বিড়বিড় করলে কিন্তু শোনা যায় না, শোনার পক্ষে খুব কঠিন হয়। অ্যাক্টিভিটি 10, মেক সেন্টেন্সেস উইথ ফলোয়িং সিমিলিস, সেন্টেন্স বানাও নিচের সিমিলিগুলোকে নিয়ে। এখানে দেখো সিমিলি মানে সমরূপতা, একই রয়েছে, সমরূপতা রয়েছে। অ্যাজ হোয়াইট অ্যাজ এ স্নো, বরফের মতো সাদা, সেন্টেন্স তৈরি করে দিয়েছি আমি। হার ড্রেস ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, তার ড্রেসটা, তার পোশাকটা বরফের মতোই সাদা। অ্যাজ রেড অ্যাজ রোজ, গোলাপের মতো লাল। দ্য কালার অফ দিস অ্যাপেল, এই আপেলটার রং ইজ অ্যাজ রেড অ্যাজ এ রোজ, একটা গোলাপের মতোই লাল। খুব মানে বোঝাচ্ছে যে আপেলটা খুবই লাল। খুব সোজা করে আমি লিখিয়ে দিয়েছি। অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, সিংহের মতো সাহসী। এ ট্রু ফাইটার, একটা সত্যিকারের যোদ্ধা, ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, একটা সত্যিকারের যোদ্ধা সিংহের মতোই সাহসী। অ্যাজ বিগ অ্যাজ অ্যান এলিফ্যান্ট, নো অ্যানিমেল ইজ অ্যাজ বিগ অ্যাজ অ্যান এলিফ্যান্ট, মানে কোনো অ্যানিমেল নেই যেটা এতটাই বড় হাতির মতো এতটা বড় কোনো অ্যানিমেল, কোনো প্রাণী নেই। অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড, পাখির মতোই মুক্ত বা স্বাধীন। এভরিওয়ান ওয়ান্টস টু বি, প্রত্যেকেই চায় হতে অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড, পাখির মতো মুক্ত হতে চায়। অ্যাজ ইজি অ্যাজ এবিসি, এবিসির মতো সোজা, এবিসি বলার মতো বা জানার মতো সোজা, এতই সোজা। স্পিকিং ইন ইংলিশ, ইংলিশে কথা বলা ইজ অ্যাজ ইজি, এতটাই সোজা অ্যাজ এবিসি, এবিসির মতো ইংলিশ বলাটা খুবই সোজা, ইংরেজিতে কথা বলা খুবই সোজা। এরপর অ্যাক্টিভিটি 11, আন্ডারলাইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের যে সেন্টেন্সগুলো আছে নিচের সেন্টেন্সগুলোতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আন্ডারলাইন করতে বলা আছে, তলায় দাগ দিতে বলা হয়েছে। দে হ্যাভ ওয়ার্ক টিল সানসেট, হ্যাভ ওয়ার্কটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ গন টু স্লিপ, সে ঘুমাতে গেছে, হ্যাজ গনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। দি অ্যাক্টর হ্যাজ রিসিভড দ্য অ্যাওয়ার্ড, অ্যাক্টর মানে হচ্ছে অভিনেতা, রিসিভ করেছে অ্যাওয়ার্ড অর্থাৎ পুরস্কার, হ্যাজ রিসিভডটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী করে বুঝবে? ভার্ব হবে হ্যাজ হ্যাভ থাকবে, আর তারপরে ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পিপিটি পাস্ট পার্টিসিপেল ফর্ম অবশ্যই থাকবে। সাবজেক্টের পরে থাকবে হ্যাজ হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম অথবা পাস্ট পার্টিসিপেল ফর্ম থাকবে, আর তারপরে বাকি অবজেক্ট এবং আদার্স থাকবে। শের খান অ্যান্ড তাবাকুই হ্যাভ বিন সাকসেসফুল,
শের খান এবং তাবাকুই হ্যাভ বিন ছিল সাকসেসফুল। এই হ্যাভ বিনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি আন্ডারলাইন করে দিয়েছি। হ্যাভ বিন আনসাকসেসফুল ছিল অসফল। বালু হ্যাজ সাপোর্টেড দ্য উলভস, বালু সাপোর্ট করেছিল নেকড়েদের। এখানে দেখো কোথাও হ্যাজ রয়েছে আর কোথাও দেখো হ্যাভ রয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে কিন্তু তারপরে হ্যাজ দিতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় সাবজেক্ট বা কর্তা, তোমাদের হ্যাজ ইউজ করতে হবে। অ্যাক্টিভিটি 12, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো ইউজিং প্রেজেন্ট পারফেক্ট টেন্স অফ দ্য ভার্ব ফর্মস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে বলা হয়েছে নিচের সেন্টেন্স ওয়ার্ডগুলো দিয়ে। ফিনিশ, হিয়ার, লিড, টেক, কাম, শো আর সাইন। ফিনিশ, আই হ্যাভ ফিনিশড মাই লেসন, আমি আমার পড়া শেষ করেছি। হিয়ার উই হ্যাভ হার্ড দ্য নিউজ, আমরা খবরটা শুনেছি। লিড মানে হচ্ছে কি, লিড মানে পরিচালনা করা। দ্য লিডার হ্যাজ লেড দ্য পার্টি, নেতা দলটাকে পরিচালনা করেছে। সব প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো। টেক, আই হ্যাভ নট টেকেন হিজ হেল্প, আমি নিইনি তার সাহায্য। কাম, মাই ফ্রেন্ড হ্যাজ কাম টু মাই হাউস, আমার বন্ধু আমার বাড়িতে এসেছে। শো, ইউ হ্যাভ নট শোন ইউর মার্কশিট, তুমি তোমার মার্কশিট অর্থাৎ রেজাল্ট তুমি দেখাওনি। সাইন, দ্য সান হ্যাজ শোন ব্রাইটলি টুডে, সূর্য আজকে ব্রাইটলি খুব উজ্জ্বলভাবে আলো দিয়েছে। এইগুলো আমি করে দিয়েছি, খুব সোজা করে তোমাদের জন্য করেছি। অ্যাক্টিভিটি 13, মেক সেন্টেন্সেস উইথ পাস্ট পারফেক্ট টেন্স। এবার দেখো পাস্ট পারফেক্ট টেন্স করতে বলা হয়েছে অফ দ্য ফলোয়িং ভার্বস, নিচের ভার্বগুলো দিয়ে। এখানে রান, বিগিন, কল, ওয়াচ, প্লে আর ড্রপ আর বার্ন রয়েছে। আনসার রান, হি হ্যাড রান ফাস্ট ইন দ্য রেস, প্রতিযোগিতায় সে জোরে দৌড়েছিল। হ্যাড রান এটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম হলো সাবজেক্টের পরে হ্যাড হবে আর তারপরে ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পিপিটি অর্থাৎ পাস্ট পার্টিসিপেল বসবে। বিগিন, গ্র্যান্ডমাদার হ্যাড বিগান টু টেল দ্য স্টোরি সফটলি, ঠাকুমা বলতে শুরু করেছিল গল্পটা সফটলি খুব কোমলভাবে। ওয়াচ, আই হ্যাড ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ, আমি দেখেছি ক্রিকেট ম্যাচটা। প্লে, হি হ্যাড নট প্লেড ইন দ্য ফাইনাল ম্যাচ, সে খেলেনি ফাইনাল ম্যাচে। সবই পাস্ট পারফেক্ট টেন্স। এখানে বলা হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স করতে। ড্রপ, আমেরিকা হ্যাড ড্রপড অ্যাটম বোমস ইন জাপান, আমেরিকা ফেলেছিল অ্যাটম বোম কোথায়, জাপানে। বার্ন, হি হ্যাজ বার্নড হিজ ফিঙ্গার, সে তার আঙ্গুল পুড়িয়েছে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 14, এটাই আমি আজকে করেছি, শেষ করেছি। এরপরের যে ভিডিও সেই ভিডিওতে আমি রাইটিংগুলো আর অ্যাক্টিভিটি 15 করে দেব। এখানে এই পর্যন্ত করেছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি 14 পর্যন্ত করে দিয়েছি। অনেক এক্সারসাইজ দেওয়া রয়েছে। চুজ দ্য কারেক্ট অপশান অফ দ্য গিভেন ভার্ব ফর্মস, বেছে নাও সঠিক অপশানটা অফ দ্য গিভেন ভার্ব ফর্মস। ভার্ব ফর্ম যেগুলো দেওয়া আছে এখান থেকে কারেক্টটা চুজ করে নিতে হবে, বেছে নিতে হবে। দ্য জ্যাকেল ফাউন্ড অনলি এ বোন টু ইট অ্যাজ দ্য উলভস, জ্যাকেল শেয়াল খুঁজে পেয়েছিল একটাই হাড় খাওয়ার জন্য। অ্যাজ দ্য উলস যেহেতু নেকড়েরা হ্যাড ইটেন এভরিথিং খেয়ে নিয়েছিল সব কিছু, এটা পাস্ট পারফেক্ট টেন্স এখানে হবে। পাস্ট পারফেক্ট টেন্স কখন হয় তোমাদের বুঝতে হবে, অতীতকালে দুটো কাজ হলে যে কাজটা আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়। নেক্সট, ফাদার উলফ হ্যাড ওকেন আপ অ্যাট 7 ইন দ্য ইভিনিং, বাবা উলফ জেগে উঠেছিল 7টার সময় ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায়। বাঘেরা অ্যান্ড বালু, বাঘেরা এবং বালু হ্যাড সাপোর্টেড সমর্থন করেছিল দ্য ডিমান্ড অফ দ্য উলফ ফ্যামিলি, উলফ ফ্যামিলির ডিমান্ড দাবি তারা সমর্থন করেছিল। বাকি দুটো কিন্তু হবে না, মানে হচ্ছে না। আই হ্যাভ ফিনিশড, আমি শেষ করেছি। মাই টাস্ক, আমার কাজ।
ওয়েল ভালোভাবে বিফোর দ্য শিডিউল টাইম, নির্ধারিত সময়ের আগেই আমি আমার কাজটা শেষ করেছি। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ম্যারি কম হ্যাড ওন, জিতেছিল এ ব্রোঞ্জ মেডাল, একটা ব্রোঞ্জ মেডাল জয় করেছিল ইন দ্য লন্ডন অলিম্পিক্সে। মেরি কম খুব জনপ্রিয় একজন অ্যাথলেট, তোমরা জানো। আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। যদি কোথাও তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের অসুবিধাগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও। তোমরা লাইক দিলে আমি মোটিভেটেড হই, কারণ তোমরা বুঝতেই পারছো যে একটা ভিডিও বানানো এবং তাতে উইদাউট এডিট করে সাউন্ড দেওয়া, ভয়েস দেওয়া খুব একটা সহজ কাজ নয়। আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও, এতে অন্যান্য ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাবে। ভিডিওটি বন্ধুদের মধ্যেও শেয়ার করো, বন্ধুদের হেল্প করার জন্য। থ্যাংকস এ লট টু অল অফ ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো।